সূর্য তরুণ যুবগোষ্ঠীর সবাইকে যে আমি ঢুকতে ঢুকতে বুঝতে পারিনি এখানে এরকম অনুষ্ঠানে এত লোক হবে। এবং দ্বিতীয় কথা, আহ, আমি এখানে এসে শুনলাম যে আপনারা মহিলারা এই উদ্যোগের জন্য বিরাট জোর কদমে বিরাট প্রচেষ্টা করেছেন। তাই জন্য আপনাদের সবার জন্য আপনারা নিজের একবার জোরে হাততালি দিন প্লিজ। থ্যাংক ইউ। সেই সঙ্গে আপনার এই গান শুনে সবাই ফিদা হয়ে গেছে, আর সেই সঙ্গে দর্শক মহল থেকে একটু সুন্দর চিরকুট আপনার কাছে পৌঁছে দিয়েছেন। একটা তো হলো, আর একটা বাকি আছে, ওটা শুনতে চাইছে। গানের তালিকা পাঠাচ্ছে কাকে? ল্যাংড়া গায়ককে। বলো কিশোর কুমার হলে এবার মোহাম্মদ রফি, তারপর বলবে হেমন্ত মান্না। হ্যাঁ, তখন আমাকে বলতে হবে শুধু বাকি থাকে কান্না, আন্না আন্না আন্না। তবে একটা কথা কি জানেন, যখন যখন নিশ্চয়ই চেষ্টা করবো ভাই। তবে একটাই কথা বলবো যে এদিকে চলে আপনার কোলে যাবো নাকি বলতো? ও আচ্ছা, যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ, একটু এদিকে আপনি আসুন না, ওনাকে একটু এর পাশে পাঠিয়ে দিন তো। সামনে পাঠান ওনাকে, পাঠান 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 ওনাকে, চলে আসুন সামনে আসুন। আসুন ওনাকে এই বসতে জায়গা দাও, একটু ওনাকে ডেকে আনো ডেকে আনো ডেকে আনো ওনাকে। ওই 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 তাহলে তাহলে আবার বলছো দেখতে পাচ্ছি না। তবে একটাই কথা বলবো যে যখন আমি প্রথম সিনেমা করি, জীবনে প্রথম সিনেমা, সেই সিনেমাতে আমিও নতুন, আমার যে হিরো আমাদের ছবির সেও নতুন। তারও প্রথম সিনেমা, আমারও প্রথম সিনেমা। এবং সত্যি কথা বলতে আমরা দুজন একটু পুরনো বন্ধু, কারণ আমরা এক পাড়াতেই থাকতাম। এখন আর কেউ ওই পাড়ায় থাকি না হয়তো, কিন্তু আগে ওই পাড়াতেই থাকতাম কালীঘাট অঞ্চলে। এবং সত্যি কথা বলতে কি, যখন আমরা শুটিং করতে যেতাম তখন আমাদের কারুরই গাড়ি ছিল না, কিন্তু হিরো হিসেবে ও ট্যাক্সি ভাড়া পেত। তাই ও যখন শুটিংয়ে যেত আমাকে সঙ্গে নিয়ে যেত, শুটিং শেষ হলে আবার আমায় বাড়িতে নামিয়ে দিয়ে যেত। শুটিং শেষ হয়, ছবিটা রিলিজ করে, ছবিটা সুপার ডুপার হিট হয়। আমার সেই প্রথম সিনেমাটার নাম হলো সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম হলো জিৎ। আর জিতের সঙ্গে আমি পরপর অনেকগুলো সিনেমা করি, সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার। মাঝখানে একটা ছোট্ট গ্যাপ পড়ে, সেই গ্যাপটার পর আমরা একটা সিনেমা করি। আমি জানি না আপনারা সিনেমাটা দেখেছেন কিনা, ছবিটার নাম ছিল বচ্চন। সেই ছবিতে একটা সিন ছিল যে জিতের বাইকের পেছনে আমি আর আমাদের ভিলেনরা তাড়া করছে। কলকাতার রাস্তায় 3 দিন ধরে শুটিং হয়েছিল। আমি তখন শুটিংয়ের ফাঁকে জিতকে বললাম, ভাই জিত, তোর কি কপাল রে ভাই, কোথায় ছিলিস আর কোথায় চলে গেলি? আর আমি কমেডিয়ান হয়েই রয়ে গেলাম। তাতে জিত আমায় বললো, শোনো বন্ধু, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো, কমেডিয়ানদের কিন্তু জুতো মারা কপাল। বললাম, ভাই তুই বন্ধু হয়ে বলছিস এরকম কথা? বললো, বাড়ি গিয়ে চিন্তা করিস, দেখবি উত্তর পেয়ে গেছিস। বাড়ি এসে যখন চিন্তা করলাম দেখলাম না, জিত ঠিক কথাই বলেছে। আপনারা মিলিয়ে দেখুন, বাংলা ছবি 2 ঘন্টার ছবি, সেইখানে 5টা গান অন্তত থাকবেই থাকবে। আর আমাদের এখন বাংলা সিনেমার বাজার ভালো বলে মানে গানের শুটিংগুলো আর আমাদের দেশে হয় না, সব ইটালি, হনলুলু, তারপর কি সব জায়গাগুলো আছে লন্ডন ফন্ডন, ওখানে হয়। আর দেখবেন এই 5টা গানে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে দিচ্ছে হামলে হামলে। কেন রে, আমরা মানুষ নই নাকি? হ্যাঁ, একটা সুযোগও দেবে না। আর দেখবেন হিরোইনগুলো কি গড়াগড়ি খায় বাবা। দেখবেন কখনো পাহাড়ে গড়াগড়ি খাচ্ছে, কখনো বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের হুপিং কাশি হয় না রে? কোন একটা সিনেমায় তো দেখলাম শ্রাবন্তী মরুভূমিতে গরম বালির ওপর গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের গায়ে ফোসকা পড়ে না রে? দেখবেন বাংলা সিনেমায় না একটা সিন থাকবেই থাকবে, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে চলে যাচ্ছে। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমার 14 গোষ্ঠীতেও জানে না, কিন্তু যাচ্ছে দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, আর তারপর থেকে দেখবেন ভেতর থেকে 4-5টা হুমদো চেয়ার আর ভিলেন নামলো, গালে চাপ দাড়ি, কটা কটা চোখ, এসেই হিরোইনটাকে ঘপাত করে ধরলো, ঝপাত করে গাড়িতে তুললো, ধাঁ। তারপরে সিন মিলিয়ে নিন, ফাঁকা গুদাম ঘর, তাতে শুধু পিচবোর্ডের বাক্স, আর কিচ্ছু নেই, শুধু পিচবোর্ডের বাক্স। ওগুলো থাকলে মারামারি করতে সুবিধে হয়। তার মধ্যেখানে এনে হিরোইনটাকে ফেললো খ্যাডাস খ্যাট। খ্যাডাস খ্যাট মানে হলো দরজা বন্ধ ছিটকিনি, এটাও বুঝতে পারলাম।
কিন্তু তারপর যে ভিলেনটার কেন হাসি পায় এটা আমার 28 গুষ্টিও রিসার্চ করে বার করতে পারি। দেখবেন শুধু হাসছে আর একই ডায়লগ, শুধু হাসবে। এইবার এইবার এবার কোথায় পালাবে সুন্দরী সুন্দরী? তারপর দেখবেন হিরোইনের একটাই কথা, ভগবানের দয়ায় আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেচোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেচোচ্ছে। ঢাক, এই ঢাক মানে হলো হিরোইন দেওয়ালে সেটে গেছে, পালানোর পথ নেই। তবু দেখবেন ওই মরণদাসা ভিলেন হাসছে। এইবার ভগবান তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। বলি এত হেসে সময় নষ্ট করছিস কেন? যা করতে এসিস তাড়াতাড়ি করে বাড়ি চল যা। ও বেটার ছেলে ততক্ষণ অব্দি দাঁত বার করবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রামপাদানি শ্যামপাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন কমেডিয়ান, সাকুল্যে 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছে, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। পরের 2টো সিন ডিরেক্টর বললো নে কাঞ্চন অভিনয় কর, করলাম। লাস্ট সিন জানেন, হিরোর বগলের ধারে এসে দাঁড়াতে যাব, বুকে লেখা ফুটে উঠলো সমাপ্ত, বাপি বাড়ি যা। আর এই আমার এক বন্ধু জিৎ, দেখলে আমার বিরাট হিংসে হয়। কি কপাল, কি মহিলা ফ্যান, কি মহিলা ফ্যান। মহিলারা দেখলি হচ্ছে জিৎ জি 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 জি, যেন মনে হয় পেটের কৃমি মাথায় উঠে গেছে। আমি জিৎকে বলেছি ভাই ক্ষতি করছো, এ ক্ষতি করছো তুমি। আমায় বলো তুই কি আমায় হিংসে করিস? আমি বললাম যা, তোকে দেখলে কি হিংসে করবো রে? তোকে দেখলে কৃমি মাথায় উঠে যায়, আমায় দেখলে কৃমি জায়গা দিয়ে বেরিয়ে যায়। জিৎ কে? ও জিৎ, ও যদি জিৎ হয় তাহলে আমিও ইন্দ্রজিৎ। কথায় কথায় কি পেটে নাকি 6 প্যাক বানাচ্ছে, ওটা 6 প্যাক মনে হয় হাই রোডে 6টা বাম্পার উঁচু হয়ে আছে। দেখি ক্ষমতা, চলুক তো আমার সঙ্গে জিৎ সুন্দরবন, দেখি বাঘ কাকে খায়। নিয়েও গেছিলাম, গহীন জঙ্গল, কেউ কোথাও নেই, শুধু আমি আর জিৎ হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে একটি কুঁদো বাঘ এসে শুধু ডেকেছে, ব্যাস জিতের যা অবস্থা আমারও তাই অবস্থা, হাঁটু ফাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি সোজা বাঘকে গিয়ে বললাম স্যার আমায় ছেড়ে দিন স্যার, গরিবের ছেলে, বাপ মায়ের এক সন্তান, আমায় খেয়ে কিচ্ছু হবে না স্যার। এই দেখুন শুধু হাড়ের ওপর চামড়া জড়ানো আছে স্যার, আমসি চিবিয়ে কোনো লাভ হবে না স্যার। ওই দেখুন জিৎ ওই মালটাকে খান, পুরো মাংসর দোকান স্যার, হোল ফ্যামিলি ওকে 7 দিন ধরে নিয়ে পিকনিক করুন স্যার, আমায় ছেড়ে দি। বাঘের কি মনে হলো, বললো যা তোকে খাবো না। খাবেন না? তাহলে বাড়ি যাই স্যার। বললো দাঁড়া। খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন স্যার? এ হয় কিন্তু খেলবো না স্যার। বাঘ বললো ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। ভালো লাগে বলুন? আপনাদের এখানে এসে অতগুলো মল্লিককে একসঙ্গে দেখতে পাচ্ছি। টালিগঞ্জে যান যেন মল্লিকদের মরুভূমি লেগেছে। আগে 3টে মল্লিক ছিল, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক আর এই কাঞ্চন মল্লিক। কোয়েলটারও বিয়ে হয়ে গেল, উফ ভগবান, যাক বাদ দিন। তবু আমি কোয়েলকে বলেছিলাম, বিয়ের আগে বলেছিলাম, কোয়েল তুমিও মল্লিক আমিও মল্লিক, শুধু জিতের জন্য বুক চাপড়ে চাপড়ে গেলে হবে? 100% লাভ লাভ লাভ। বলি আমার জন্য 5% দাও। হঠাৎ হো 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 করে হাসলো। আমি বললাম হাসছো কেন? প্রেম নিবেদন করছি তো। বললো কি যে বলো না কাঞ্চনদা, যাও বাড়ি গিয়ে 2 গাল ভাত বেশি খেয়ে এসো। বললাম কেন? বলে একটা চুমু খেলেই তো দম বন্ধ হয়ে মারা যাবে, যা চেহারা করেছো, 2য় চুমু খাবো কোথায়? খুব খারাপ লাগে জানেন, এবং সত্যি করে বলা ভালো, আমার বউ এখন আমার সিনেমা দেখতে যান না। একটা সিনেমা দেখতে গেছিল, আপনারা নিশ্চয়ই সেই সিনেমাটা বোধহয় দেখেছেন। সিনেমাটার নাম ছিল লে হালুয়া লে। সেই সিনেমাটা দেখতে নিয়ে গেলাম বউকে, ফার্স্ট ডে ফার্স্ট শো। বউ প্রথমে দেখেই বললো এ বাবা তোমার চরিত্রের নাম ল্যাংচা। আমি বললাম দেখো আমি কমেডিয়ান, এ ছবিতে আমার নাম ল্যাংচা হবে, পরের ছবিতে আমার নাম গুজিয়া হবে, তোমার কি? আর বিশ্বাস করুন ওই লে হালুয়া লে সিনেমাতে আমি যা মার খেয়েছি না, চোরেরাও ওরম মার খায় না। রোজ যাচ্ছি শুটিংয়ে, প্রথম দিন গেলাম, গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম ভাই কি সিন আজকে? দাদা মার খাওয়া।
পরের দিন গেলাম, আমি বললাম ভাই আজ কি সিন রে? মার খাওয়া দাদা। পরের দিন ভাই আজ মার খাওয়া। মাথা গরম হয়ে গেল। পাশে বসেছিল ডিরেক্টর রাজা চন্দ ওই ছবির। সোজা গিয়ে রাজাকে বললাম, এই রাজা আয় চল মার 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 মার। রাজা বললো কি হলো ভাই, গরম হয়ে গেলি কেন? বললাম কি ছবি বানাচ্ছিস দেখ, যে সে পাচ্ছে আমাকে খেলাচ্ছে, এটা কি ছবি হচ্ছে? পাশে বসেছিল স্ক্রিপ্ট রাইটার এনকে সলিল। ও বললো ভাই রেগে যাস না, রেগে যাস না ভাই, চিন্তা করিস না, আমি তোকে একটা ভালো ডায়লগ লিখে দিচ্ছি, দেখবি বললে হিট হবে। আমরা কচু পোড়া হবে। বললো বিশ্বাস করুন, আপনারা যারা দেখেছেন দেখবেন সবাই আমায় ওই সিনেমায় পাগল 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 বলছে আর মারছে, বলছে আর মারছে। মার খেতে খেতে হাফ প্যান্ট পরে ফেলেছি, গেঞ্জি ছিঁড়ে গেছে, চোখে কালি, তাও খালি পাগল পাগল পাগল। একটা সময় না দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ঘুরে দাঁড়াই আর ওই ডায়লগটা মারি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর গোষ্ঠী পাগল। কি ভেবেছিস কি রে তোরা আমার? আমি কি মন্দিরের ঘন্টা নাকি যে শেষে বাজিয়ে দিয়ে চলে যাবি? হাততালি কোথায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করুন, এই তো আপনাদের একটা জিনিসই জানি, হাসাতে জানি, চেষ্টা করি সব সময়। যখন ক্যামেরার সামনে দাঁড়াই আমার তখন মাথায় থাকে না আমার পাশে কে আছে, কোন হিরো আছে, আমার মাথায় থাকে না। আমার তখন মনে হয় ক্যামেরার ওপারে আপনারা আছেন, যারা অপেক্ষা করে আছেন আমার কাছ থেকে একটু হাসি, একটু হাসির উপাদান পাওয়ার জন্য, সেইটাই আমি দিতে পারি। বিশ্বাস করুন, আমাদের প্রফেশনে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই। আমাদের কাছে একটাই প্রভিডেন্ট ফান্ড, একটাই বোনাস, একটাই গ্র্যাচুইটি, সেটা আপনাদের হাততালি, আপনাদের হাততালি আর আপনাদের হাততালি। আর সত্যি কথা, এত হাসির কথা বলতে বলতে সত্যি এত একটা জিনিস আমার মনে হয়েছে, কেননা 2 বছর আগে আমার বাবা গত হয়েছেন। বাবা গত হওয়ার পর আমার একটা কথা মাথায় এলো, অনেক হাসির কথা বললাম, আমি একটু সিরিয়াস কথা বলি। আমার মনে হলো যে বাহ, এ কি আশ্চর্য ব্যাপার, দুঃখ হচ্ছিল স্বাভাবিক, বাবা চলে গেছেন। তারপর বললাম না, এ তো সবারই টিকিট কাটা আছে ওপরে, কার কখন কনফার্ম হবে কেউ জানে না। আমাকেও হয়তো একদিন চলে যেতে হবে, তবে শিল্পী হিসেবে আমার কাজগুলো থেকে যাবে। স্বর্গ কোথায় নরক কোথায় জানি না, তবে ভবিষ্যতে যদি কেউ আমার কাজ দেখে একবারও বাহ বলেন, তাহলে এই ছোট্ট বুকটা ভালোবাসা এত বড় হয়ে যাবে। তাই যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে, ও আগে দাঁড়ান, একটা সেলফি মহামেলা হবে এক্ষুনি, হয়ে যাক তারপর আসুন। আচ্ছা, সামনে থেকে কাউকে বলুন ছবিটা তুলবে এইখান থেকে, তাহলে সবাইকে পাওয়া যাবে। আমি যেটা জাপানে করি সেটা জাঙ্গিপাড়াতেও করি, হ্যাঁ, যেটা মল্লিক পাড়াতে করি সেটা মোল্লা চকেও করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, যেটা অনেকে হয়তো বলতে ভুলে যান, আমি আমার মনে থাকে, সেটা হলো আমরা শিল্পী, কিন্তু ওনারাও শিল্পী, যারা পেছনে রয়েছেন ওনারা যন্ত্রশিল্পী। আমাদের মতো ল্যাংড়া গায়কদের পাশে ওনারাই কিন্তু বগলের ক্রাচের মতো আমাদের ঠেলে ঠেলে নিয়ে যান। ওনারা জানেন যে এরা গাইতে পারে না, তবু এরা ব্যাকআপ সাপোর্ট দিয়ে দিয়ে নিয়ে যান। সারা রাত ধরে শিল্পী চলে যাবে, ওনারা থাকেন, এবং ওনারা কিন্তু সেই সঙ্গতটা দিয়ে যান, রাতের পর রাত, মাসের পর মাস। শুরু হয়ে গেল সিজন ওনাদের, এরকম 6 মাস টানা চলে। 6 মাস সারা রাত ধরে এই যন্ত্রশিল্পীরা বাজিয়ে যান, কেউ গিটার, কেউ কিবোর্ড, কেউ থুম্বা, কেউ ওখানে অক্টোপ্যাড মানে ড্রামস বাজিয়ে যান। বাজাতে বাজাতে ওনাদের একটা অভ্যেস হয়ে যায় বাজানো। এবার 6 মাস পর যখন সিজন শেষ হয়ে যায়, তখন এনারা যখন একা একা শুয়ে থাকেন, তখনই হয় সমস্যা। শ্বশুর বাড়িতে গেছেন, একজন গিটার শিল্পী ঘুমন্ত শ্বশুরের পাটাকে গিটারের ওই ডান্ডা ভেবে ধরে ফেলেছেন। সারা রাত উনি কর্ড খুঁজেছেন। সকালবেলা শ্বশুর মশাই উঠে বলেছেন, কালকে থেকে যেন তোর মুখ না দেখি আমি, আর
আমার বাড়ি এলে গিটার সঙ্গে নিয়ে আসবি, পাঁচ বালিশ করে শুবি। যিনি ঢোল বাজান সব সময় এরম এরম করে যান, ঘুমন্ত কাকে কোথায় গমক দিয়ে দিয়েছেন ভগবান জানে। কিন্তু যিনি ড্রাম বাজান, কতগুলো জিনিস থাকে। একদিন তো শুনলাম নাকি ছেলে জ্যামিতি বক্সের দুটো স্কেল নিয়ে এধার ওধার করেছে জামাই ষষ্ঠীর দিন। পরের দিন শ্বশুর মশাই এইভাবে বলেছে, সারা গায়ে তো আর কোথাও বাকি রাখলি না রে। এদেরও মানা যায়, কিন্তু যিনি কিবোর্ড বাজান তিনি অসংখ্য রিড টিপে 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 বাজান। উনিও শ্বশুর বাড়ি গেছিলেন এবং রাত্রিবেলা উনি ওগুলো খুঁজেছিলেন। সকালে কি ঘটেছিল সেটা আর বললাম না, বাদ দিন। থ্যাংক ইউ। একবার ওনাদের জন্য জোরে হাততালি চাইব। তাই যাওয়ার আগে সুরে সুরে একবার বলে যেতে চাই, बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन के ये डगर, हम लौट आएंगे तुम यूं ही चलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बाय 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 बाय। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ, শুভরাত্রি।